হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। বাড়ির উঠানটা বেশ বড়। কয়েকজন এগিয়ে এসে কুশলাদি বিনিময় করে ভিতরে নিয়ে যায়। একে তো ঘুম ঘুম চোখ, তারপর কালো শাড়িতে অতসীকে দেখতে সত্যি অপরূপ লাগছিল। থাকার জন্য ওদের দোতলায় একটা ঘরের ব্যবস্থা করা হয়েছে। সব জিনিসপত্র এনে দিয়ে যাওয়ার পর সায়ান ফ্রেশ হতে চলে যায়। এসে দেখে অতসী কেমন বেকাদার হয়ে শুয়ে আছে। কি হয়েছে? এভাবে আছো কেন? নড়তে পারছি না তো, কোমরে ব্যথা লাগছে। পুরো পথ ঘুমিয়ে এসেছো তো, তাই পেশি টান দিয়েছে। এসো উঠি, আমি দেখছি। দূরে থাকুন, খালি স্পর্শ করার বাহানা। দূরে থাকুন তো, যত সব। আমার স্পর্শ ভালো লাগবে না, কিন্তু ওই যে পুকুর ঘাট, ওখান থেকে যখন ভূত এসে স্পর্শ দিবে তখন ভালো লাগবে। জানো তো, এ বাড়িতে থামুন, আমি ভূতে বিশ্বাসী না। ভূত বলতে কিছুই নেই। হ্যাঁ, কিছু জিন আছে যা মানুষকে ভয় দেখায়, এই আর কি। হইছে হইছে, থামেন। রাত করে তেনাদের কথা তুলতে নেই, কখন আবার এসে যায়। তেনারা মানে? জিন। চুপ করুন, আর একটা কথাও না। ও আচ্ছা মিসেস, তুমি তাহলে জিনে ভয় পাও? কথাটা মনে মনে বলেই ঘর কাঁপিয়ে মনে মনে হাসলো সায়ান। তাহলে বলছি কি, শোনো মেয়ে, বড় মা জিন পোষে। যদি এই বাড়িতে কোনো স্ত্রী রাতে স্বামীর বুকে মাথা না রেখে ঘুমায়, তারা এসে ওই মেয়েকে তুলে নিয়ে যায়, তারপর তেলাপোকার মধ্যে বসিয়ে রাখে। কেয়ার্স, হু কেয়ার্স? আমি তেলাপোকা ভয় পাই না। সাপ তো পাও, না হলে তেনারা সাপের রূপ ধরে এসে পেঁচিয়ে ধরবে। অতসীর মুখের আদল পরিবর্তন হয়ে গেছে, ভয় পাচ্ছে বোঝা যাচ্ছে। সত্যি? মিথ্যা বলে লাভ? মিস্টার মাহমুদ, আমি ওয়াশরুমে যাব। তো যাও, না করেছে কে? আপনি আসুন। হাত ধরে টেনে ওয়াশরুমের দরজার সামনে দাঁড় করায়। এখানে থাকুন বলে সুতি একটা শাড়ি নিয়ে চেঞ্জ করতে চলে যায়। কয়েক সেকেন্ড পর আবার দরজা খুলে শাড়ির তাওয়ালে সব সায়ানের হাতে দিয়ে আর বলে, যখন চাইবো আপনি দিবেন। এইখান থেকে যাতে নড়তে না পারেন, তাই এই ব্যবস্থা। বলেই আবার দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর পর সায়ানকে ডাকছে। সায়ান প্রথম দুইবার উত্তর নিলেও পরের বার ইচ্ছে করে চুপ ছিল। অথচ ঝড়ের বেগে দরজা খুলে দেখে সায়ান হেলান দিয়ে দাঁড়িয়ে ও শাড়ি থেকে সুতো মুখে নিয়ে চিবোচ্ছে। রাগে কটমট করে অতসী বলল, ওটা খাওয়ার জিনিস না মিস্টার মাহমুদ। আর আপনি কি চাচ্ছেন? আপনাকে আমি ওয়াশরুমের ভেতরে দাঁড় করিয়ে রাখি? যদি না চান তাহলে চুপচাপ উত্তর দিবেন। বলেই তাওয়াল আর শাড়ি নিয়ে দরজা লাগিয়ে দিল। সায়ান হেসে কুটি অবস্থা। এই মেয়ে কি বলছে? শিয়ালকে বলছে আপনি কি চাচ্ছেন? আপনাকে মুরগির খোয়ারে ঢুকতে দিতে? যদি না চান, হা হা হা। অতসীতে বেশ ভয়ে আছে দেখলে বোঝা যাচ্ছে। সায়ান মুখের সামনে খাবার তুলতেই মাথা জাগিয়ে না করে। সায়ান তখন ইদানিং কালের বিখ্যাত ডায়লগ দেয়, আর যদি অনামিকা সুস্থ থাকতো? আর কিচ্ছু বলতে হয় না। অতসী চুপচাপ খেয়ে শুয়ে পড়ে। রাত তখন 12:30 বাজলো। বিছানায় একপাশে অতসী পাশ ফিরে গুটিয়ে শুয়ে আছে, অপর পাশে সায়ান এক হাত বুকে, অন্য হাত চোখের উপর রেখে। কারণ অতসী লাইটস বন্ধ করতে দেয়নি, যদি তারা আসে। একসময় যথারীতি শিয়ালের ডাক শুরু হয়। সায়ান যেন এটার অপেক্ষাতেই ছিল। টুপ করে বেড সাইডের সুইচ টিপে লাইটস অফ করে দেয়। অতসী সবে ঘুমিয়ে যাচ্ছিল। শিয়ালের ডাক শুনে দরফড়ি উঠে বসে যখন দেখে লাইটস অফ, তখন সায়ানকে ধাক্কাতে লাগে। কি হলো? লাইটস অফ হলো কেন? আমি কি জানি? উঠে দেখুন। পারবো না। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালান। চার্জ নাই। উফ, ভয় লাগছে তো। সায়ান কোনো উত্তর দেয় না। কিছু সময় পর সায়ান বেশ বুঝতে পারে অতসী ধীরে ধীরে বা হাত বুক থেকে সরিয়ে কাঁধে মাথা রেখে শুয়ে আছে। সায়ানের অন্য হাতে নেও নিজের উপর দিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে অতসী আবার গভীর ঘুমে। সায়ান হেসে অতসীর চুলে হাত বুলাতে বুলাতে বলল, তোমাকে জ্বালাতে এত ভালো লাগে কেন? ঘুম ঘুম কণ্ঠে অতসীও উত্তর দিল, আমার জ্বলতে এত ভালো লাগে কেন? ভোর রাতে সায়ান অতসীকে ডেকে তুলেছে। এ বাড়িতে সবাই আজানের পরপর নামাজ পড়ে। যদিও অতসী নামাজ সচরাচর বাদ দেয় না, তবুও আজানের সাথে সাথে পড়তে পারে না, কিন্তু এ বাড়িতে পড়তে হয়। সায়ান অতসী যাদের বাড়ি এসছে, সে মূলত সায়ানের বাবার ফুপু, সায়ানের দাদার বড় বোন। ভদ্রমহিলা বয়স শতক পার করেছে, কিন্তু কমেনি চেহারার জৌলস। যথেষ্ট স্মার্ট মহিলা। বিষয় নামাজ রোজার হোক কিংবা বিজ্ঞান, এখনো খুব ভালোভাবে মেনে চলে। ভদ্রমহিলা ফ্রিজের কোনো জিনিস খান না, ফ্যানের বাতাস নেয় না। ওনার সব পছন্দ প্রাকৃতিক নির্বাচন, তাই হয়তো এখনো জীবিত আছেন এবং সুস্থ আছেন।
নামাজ শেষে অতসী দাঁড়িয়ে দেখলো সায়ান হাতে গ্রিন টি নিয়ে দাঁড়িয়ে আছে। পৃথিবীর সব থেকে অসহ্য বাজে খাবার হচ্ছে গ্রিন টি। নায়িকাদের জন্য ভালো হলেও অতসীর জন্য বেদনাদায়ক। হ্যাঁ, ওসব মজা করে মুখ না ভেঙচিয়ে শুধু টিভিতেই খাওয়া যায়, বাস্তবে না। কিন্তু নাইনুকুর করেও লাভ হয় না। সায়ান প্রতিদিন জোর করে এসব খাওয়ায়। ইবাদের ভাষ্যমতে অতসী একদম পারফেক্ট, কিন্তু যে হারে ঘুমায়, যদি মুটিয়ে যায়। আল্লাহ, তুমি আমার উঠায় নাও না কেন? অতসীর কথাটায় সায়ান কর্ণপাত করলো বলে মনে হলো না। মুখের সামনে ধরেই আছে। অতসী চুপচাপ কয়েক সিপ নিয়ে বসে আছে। বাকিটা সায়ান ঢকঢক করে খেয়ে নিল। তারপর অতসীর হাত ধরে বাইরে উঠোন পেরিয়ে গ্রামের ফসলি জমির আয়েল ধরে এগিয়ে যাচ্ছিল। অতসী জিজ্ঞেস করলো, মিস্টার মাহমুদ, কোথায় যাচ্ছি? তোমার স্বপ্ন পূরণ করতে। দিহানের কাপড় গোছাতে গিয়ে কাল রাইমা কিছু কাগজপত্র পেয়েছে। অতসীর ভিসা, পাসপোর্ট। দিহান সব বানিয়ে নিয়েছিল, হয়তো অতসীকে নিয়ে যাবে বলে, কিন্তু অদৃষ্টের বিচিত্র ইচ্ছা ছিল রাইমাকে কিছু জিনিস প্রচন্ড যন্ত্রণা দেয়। প্রতিদিন যখন দিহান নিয়ম করে অতসীর ছবির দিকে তাকিয়ে থাকে, অতসীর গলার চেইন দিহানের হাতে থাকে, কিংবা ওয়ালপেপার ওয়ালেটে অতসীর ছবি, এ হয় না, কষ্ট হয় রাইমার। শুধু দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ভেতর থেকে। অতসী, সব ছেড়েও সবকিছু অধিকারী কিন্তু আমি। সামান্য একটু অধিকারের জন্য ক্লান্ত পরিশ্রান্ত নারী। তাই হয়তো ভোরের আলো, স্নিগ্ধ বাতাস সবকিছু অসহ্য লাগে রাইমার। দম বন্ধ হয়ে আসছে। একটু মুক্তি চাই, একটু মুক্তি। সায়ান অতসী দাঁড়িয়েছে একটা বাড়ির সামনে। বাড়ি না, হ্যাঁ, এটা তো খামার। আশেপাশে ঘর থেকে পিচি পিচি গরুর বাচ্চা বেরিয়ে আসছে। গ্রাম বাংলায় বাছুর বলে ডাকে। অতসীর কাছাকাছি আসতে অতসী এক লাফে সায়ানের পায়ের উপর পাড়া দিয়ে দাঁড়িয়ে আছে। প্রচন্ড রকম ভয় পায় গরু দেখে। সায়ান ভ্রুকুচকে অতসীর দিকে তাকিয়ে বলল, তুমি গরু ভয় পাও? হ্যাঁ, জানেন এইগুলো গুতা মারে। তাহলে দুধ ধোয়াবে কিভাবে? মানে? তুমি তো বলেছিলে চুনু চুনু করে গরুর দুধ পানাবো। কবে বলেছি? সব আপনার ষড়যন্ত্র। বাহ, বাড়ি এখন ভুলে গেলে? আচ্ছা চলো, ওদিকটাই চলো। ওদিকে অনেক গাভী রাখা। সায়ান অতসীকে নিয়ে যায়। একজন মহিলা এসে অতসীকে নিয়ে বসিয়ে দেয় দুধ পানাতে। অতসী তো ভয়ে শেষ। হাত বাড়িয়ে সায়ানের হাত ধরে, যেন সায়ানের হাতে থেকে বিশ্বস্ত হাত আর নেই। সায়ান হেসে অতসীর হাত ধরে বসে, কিন্তু দুধ দোয়াতে দুই হাত লাগে। আর যদি লাথি মারে? ঢোক গিল অতসী। তবুও সাহস করে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সব স্বাভাবিক দেখে অতসী বেশ আনন্দের সাথেই কাজটা করছিল। এক একটা গাভী প্রায় 7-8 কেজি করে দুধ দেয়। সায়ান এর মাঝে একটা কাজ করে বসলো। অতসী হাতটা একটু বাঁকিয়ে কাঁচা দুধ খেয়ে নিল। এই অবস্থা দেখে অতসী প্রায় বমি করে দিচ্ছিল। সায়ানের টি শার্ট মুখে লেগে আছে গরুর কাঁচা দুধ। সায়ান উঠে ভদ্র ছেলের মতো অতসীর আঁচল দিয়ে মুখ মুছে নিল, যাতে এমন কিছুই হয়নি যেন। অতসী ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল সায়ানের দিকে। ফিরে এসে সামনে পড়লো একটা পেয়ারা গাছ। অতসীর এই পেয়ারা অনেক পছন্দের। এতই পছন্দ যে পেয়ারার কচি পাতা অব্দি খেয়ে ফেলে। গাছটি একটু উঁচু, গাছে মাত্র 2টো ফল। সায়ান সহজে উঠে গেছে। 2টো পেয়ারা হাতে নিয়ে চিন্তা করছে অতসীকে দেবে কি দেবে না। অবশ্যই দেবে, কিন্তু একটু বাজিয়ে নিয়ে। মিসেস মাহমুদ, তোমার কি চাই? অবশ্যই, প্লিজ দেন না। বাচ্চাদের এসব খেতে নেই। শাট আপ মিস্টার মাহমুদ, ফাজলামোর সীমা থাকে। আমি এটা কষ্ট করে পারলাম, তোমাকে এমনি এমনি দিব কেন? কি চাই? একটা চুম্মা। ছি, আপনি কি অশ্লীল। নিজের বউকে এসব বললে অশ্লীল হলেও আপত্তি নেই। লাগবে না। অতসী রাগ করে চলে যাচ্ছিল। সায়ান দাঁড়াতে বলে। অতসী তো অপেক্ষায় ছিল। আঁচল পেতে দেয়। সায়ান ঢিল দিয়ে পেয়ারা তুলে দেয়। তখন হঠাৎ একজন এসে বলে বড় মা ডাকছে। আসার পর তো ওনার সাথে দেখাই হয়নি। সায়ান অতসীকে একবার দেখে নিল। সব ঠিকঠাক। নাকফুলটা একটু ঠিক করে দিয়ে হাত ধরে এগিয়ে যায় একটা ঘরের দিকে। মাটির ঘর, ঠান্ডা পরিবেশ, পুরো ঘরেই আগরবাতির স্মেল। অথচ এই স্মেল ভয় পায়। এই স্মেল মৃত বাড়িতে পাওয়া যায় কিনা। শক্ত করে সায়না হাত ধরে আছে, অন্য হাতে আঁচলে রাখা 2টো পেয়ারা। ঘরে প্রবেশ করে দেখলো সাদা পর্দা দিয়ে ভিতরে আড়াল হয়ে বসে কেউ তিলাওয়াত করছে। মিষ্টি সুর ভেসে আসছে। অতসীকে নিয়ে ভেতরে যায় সায়ান। ওদের দেখে তিলাওয়াত বন্ধ করে ইশারায় বসতে বলে। কুশলতি বিনিময় করার পর সায়ান চুপচাপ তার কোলে মাথা রেখে শুয়ে পড়লো। ভদ্রমহিলা এক হাতে সায়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চোখের পানি স্পষ্টত। মিস্টার মাহমুদ কান্না করছে? আশ্চর্য, কেন? ভদ্রমহিলা চোখ তুলে তাকায়। শান্ত চাহনি, বয়স্কের ছাপ স্পষ্ট, কিন্তু নুরানি চেহারা। অন্য হাত দিয়ে অতসীর হাত ধরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শানুর পছন্দ আছে। শানু তো পুতুল নিয়ে এসেছে।
অতসী মুস্কি হেসে মাথা নিচু করে অনেক কথা বলে। এমন সময় সায়ানের গলার সাথে সায়ান বাইরে চলে যায়। অতসী আরো কিছু সময় ছিল, একটু পর বেরিয়ে রুমে চলে এসে পেয়ারা দুটো রাখে। মাথা ঝিমঝিম করছে। কিছু সময় পর সায়ান এসে অতসীর কপালে নিজের কপালের সাথে ঠেকিয়ে চুপচাপ চোখ বন্ধ করে আছে। দুজনের শ্বাস প্রশ্বাস একজনের মুখে এসে লাগছে। কিছুক্ষণ পর সায়ান বলল, জানো বড় মা কি বলেছে? হুম। আমাদের সন্তান আসবে খুব দ্রুত, খুব দ্রুত আমি বাবা হব। সায়ান মনে করেছিল অতসী চমকে যাবে, কিন্তু অতসী চমকায়নি, কারণ কিছুক্ষণ আগে তাকেও এই কথা বলেছে বড় মা। সায়ান বেরিয়ে যাওয়ার পর আঁচলে দুটো পেয়ারা দেখতে পায়। বড় মা জিজ্ঞেস করে, শানু পেরে দিয়েছে? হ্যাঁ, ওঠানোর শুরুর দিকে গাছ থেকে। আঁচলে কি ওই দিয়েছে? হ্যাঁ। তুমি কি জানো ওই গাছের বছরে দুটো কি একটা ফল হয়? গাছের ফল যে বিবাহিত মেয়ের ঝুলিতে পড়ে সে পোয়াতি হয়। তোমার কোল জোরে আমার শামীম আয়েশা যেন ফিরে আসে। শামীমা এসে সায়ানের মা বাবা না। ছেলেটা সব হারিয়েছে, সন্তান তো বাবা মায়ের মতোই। দেখো আমার শামীম আয়েশা ফিরে আসবে। কথাটা শুনেই অতসী ফাঁকা ঢোক গিল। মিস্টার মাহমুদের সাথে অমন কোনো সম্পর্ক নেই। অনামিকা সুস্থ হলেই চলে যেতে হবে, কিন্তু এটা মিথ্যে নয়। অতসী ইদানিং এমন স্বপ্ন দেখে মিস্টার মাহমুদ শূন্য আঁচল ভরে দিয়ে ফল দিয়ে। তবে কি সত্যি? এই কথাটা শোনার পরই অতসী চুপচাপ হয়ে যায়। সায়ানের ডাকে হুঁশ ফেরে। অতসী, হুম। সত্যি আসবে তো? অবশ্যই, আপু সুস্থ হলে আপনাদের সন্তান আসবে। সায়ান অতসীর কথায় পাত্তা না দিয়ে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কিছুক্ষণ তলপেটের দিকটায় শাড়ি সরিয়ে পরে মুখ ডুবলো গভীরভাবে। কয়েক মুহূর্ত পর মুখ তুলে অতসীর দিকে তাকিয়ে বলল, হুম, আমার সন্তান এখানে থাকবে, ঠিক এখানে। কিন্তু অতসীর স্থির চাহনি বিছানার একপাশে রাখা পেহারা দুটোর দিকে। কি এমন হবে একটু স্বার্থপর হলে? আচ্ছা, আমি যদি আপু সুস্থতা কামনা না করি তবে কি খুব খারাপ হয়ে যাবে? এমন কি হতে পারে না আপু আর কখনো সুস্থ না হলো? এটা কি খুব অন্যায় চাওয়া? গ্রামের বিয়েগুলো শহরের মতো নয়। বিয়ে বাড়ি মানে চারপাশে যত পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে সব মানুষ সবাই এসে আড্ডা খাওয়া, হাতে হাতে কাজ। বিশেষত নানি দাদিরা হাসি তামাশায় মাতিয়ে রেখেছে। সায়ান অতসী গ্রামে এসছে মূলত বিয়ে উপলক্ষে। অতসী নিজের ঘরে বসে বাইরের দিকে তাকিয়ে দেখছিল সবাই কত আনন্দে আছে। আজকে মেয়েরা হলুদ, আবার বিয়েও। কিছুক্ষণ পর থেকে শুরু হবে অনুষ্ঠানগুলো। কবিতা আবৃত্তি করতে ইচ্ছে করছে, কিন্তু হলো না। কেউ একজন এসে জানিয়ে গেল বড় মা ডাকছে। ঘরের কাছে যেতে নাকে এলো আতরের মিষ্টি গন্ধ। সালাম দিয়ে ভিতরে প্রবেশ করা অতসী। এসো, তুমি কি ক্লান্ত, বিরক্ত হলে? না, বিরক্ত হব কেন? কাল সকালে চলে যাবে, তাই ভাবলাম এখন কথা বলবো তোমার সাথে। কিছুক্ষণ পর থেকে তো বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আচ্ছা। তোমার প্রিয় রং? কালো। প্রিয় কবি? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। প্রিয় মানুষ যাকে তুমি অনুসরণ করো? সর্বশ্রেষ্ঠ মানব মহানবী ইসলাম। তাহলে নিজে হেরে কেন যাচ্ছ? অতসী কোনো উত্তর দিল না, হয়তো কথার মানে বোঝেনি। বুঝিনি। এসো, আমার চুলে তেল দিয়ে দাও। মহানবী চলার পথে যে বৃদ্ধা কাটা দিয়ে রাখতো, বিপদের সময় মহানবীর সেবা যত্নে সুস্থ হয়ে উঠেছিলেন, জানো? জানি। সর্বকালের সকল মানবের শ্রেষ্ঠ হচ্ছে মানব। কতটা সহ্য করেছেন আমরা সবাই জানি। আমরা মহানবীর উম্মত, আমরা কি হার মানতে পারি? অনেক সময় সূর্যের বাইরে চলে যায়। তাহলে শোনো, একটা গল্প বলি। গল্প না, আমার স্বামীর কথা। আমি তখন সবেমাত্র 19 বছর বয়সী তরুণী। আমার স্বামী এলাকার জমিদার, চারদিকে বেশ নামডাক, সবাই এক নামে চেনে, কারণ সুনাম খুব অল্প দিনে ছড়িয়ে পড়েছিল। একদিন ফেরার সময় কোনো এক জেলের ক্ষতি হয়, কারণ উনি বহর নিয়ে চলতো। নিরাপত্তার বিষয় ছিল কিনা, তাই দোষ কার কি ছিল জানার প্রয়োজন বোধ করেনি, কিন্তু ক্ষতিগ্রস্ত আঘাতপ্রাপ্ত জেলেকে বাড়ি নিয়ে আসে। চিকিৎসার ব্যবস্থা করে সুস্থ হলে আমার স্বামী জেলেকে বুকে জড়িয়ে মাপ চেয়েছিল। এই কথার রটনা রটে গেল। আমার স্বামী নাকি জমিদার হওয়ার যোগ্যতা রাখে না, অত্যাচারী, অহংকারী, জাতপাত মানে না, আরো কত কিছু। একদল লোক, গুটি কয়েক মানুষ ওনার নামে বদনাম ছড়াচ্ছিল। তাদের সাথে যোগ দিয়েছিল এমন কিছু লোক যারা পাত বেড়ে আমার ঘরে ভাত খেয়ে যেত। আমার খাবার খেয়ে আমার স্বামীর নামে চলে আবার চারদিকে বদনাম ছড়াচ্ছিল। আমার তখন রক্ত গরম। সব দেখে আমিও বেশ রেগে গিয়েছিলাম, কিন্তু আমার স্বামী কোনো প্রতিক্রিয়া নেই, মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। তখন রাগ আরো বেশি বাড়ছিল। একদিন রাগ দেখালাম, কিন্তু উনি বলল, ইরানি, ওরা চাইছে আমি ওদের মুখ লাগি, কিছু করি, কিন্তু এমন না।
কহে যে বড় না, সহে যে বড়। শুধু শুধু তাদের কথা চিন্তা করে লাভ নেই। তাদের কাছে সময়ের মূল্য হয়তো নেই, তাই তারা আমাকে নিয়ে ভাবছে, কথা বলছে। কিন্তু আমার তো এত সময় নেই গো। একটু সময় যে আমি অন্য কাজে ব্যয় করে ভালো কিছু করতে পারবো। তুমিও কিছু মনে করে রেখো না। দেখো না, অন্যমনস্ক হয়ে আজ দুধের পেয়ালায় চিনির বদলে লবণ দিয়েছ। লজ্জা পেয়েছিলাম এবং পরে চিন্তা করে আমার নিজের করা সেটাই ছিল প্রথম এবং শেষ ভুল। অতসী তেলের বাটি নিয়ে চুলে তেল দেওয়া শুরু করে। চুলে তেল দেওয়া শেষে অতসী বসে আছে। বড় মা চুল বেঁধে ইশারা করলো অতসীকে কোলে মাথা রাখতে। অতসী চুপচাপ তাই করলো। অতসী চুলে বিলি কাটতে কাটতে বড় মা আবার বলা শুরু করলো। আমি তোমার সম্পর্কে সব খোঁজ নিয়েছি, এতটা প্রতিবাদী অথচ নিজের বাবাকে কোনোদিন কিছু বলো না কেন? বাবাকে কিছু বলা যায় বুঝি? বাবা তো বাবাই। সন্তানকে বাবা যদি মারে এটা মেনে নেওয়া যায়, কিন্তু এর মানে তো এই না যে সন্তান বাবাকে আঘাত করবে। এটা শিক্ষা যা তুমি তোমার মায়ের থেকে পেয়েছো। জানো তো, হিন্দু ধর্মের অতীব গুরুত্বপূর্ণ অধ্যায় কুরুক্ষেত্রের যুদ্ধ। শকুনি মামার চক্রান্তে যখন ভাই ভাইদের মধ্যে যুদ্ধ হয়েছিল, পুরো বংশ নিঃশেষ হয়ে যায়। শুধু পাণ্ডবরা 5 ভাই বেঁচে ছিল। শকুনি মামা, যার কথা সব সময় দুর্যোধন এবং তার 99 জন ভাই শুনত, মানত, সেই মামা কিন্তু তাদের মৃত্যুর কারণ হয়েছিল। তুমি সাহসী মেয়ে, এসব ঠুনকো বিষয়ে নিজেকে ছোট মনে করবে না। নিজের দায়িত্ব সবসময় পালন করবে। গুটি কয়েক মানুষের কথায় কান দিলে, নিজেকে অবাধ্য করে রাখলে হয়তো আজকে দেশ স্বাধীন হতো না। কারণ শেখ মুজিবুর রহমানকে কতটা হেনস্থা করেছিলেন আমরা স্বাধীনতার ইতিহাসে সবাই জানি। তবুও তিনি দেশের কথা, দেশের মানুষের কথা ভেবে এগিয়েছিলেন বলেই কিন্তু আজ আমরা স্বাধীনতা পেয়েছি। কথা শেষ করার আগেই সায়ান প্রবেশ করে ঘরে। গা দুলিয়ে হেসে কোমরে হাত দিয়ে বলল, বড় মা, কি বলছো? যাকে বলছো সে কি জেগে আছে, ঘুমিয়ে গেছে? দেখো, মেয়েটা এত ঘুমায়। তাতে কি হয়েছে? হয়তো ক্লান্ত। হুম, ও ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ে। উৎসরে এসে উঠলো সায়ান। অতসী যখন ঘুম ভাঙলো, সায়ানকে দেখলো বড় মা খাইয়ে দিচ্ছে। আপন বলতে এই বড় মাই শুধু আছে। অতসীর বেশ লাগলো। বড় মা হাত দিয়ে ইশারা করলে পাশে গিয়ে বসলো। বড় মা ভাতের লোকমা তুলে ধরলো। অতসী বিনা বাক্যে মুখে তুলে নিলেই সায়ান বলল, এই ছি, ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়ে কেউ খাবার খায়? তুমি কি অপরিষ্কার অতসী? ইয়াক। অতসী রাগে কটপট করে তাকালো সায়ানের দিকে। সায়ান বড় মার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা বড় মা, আগে তো শুনেছিলাম এ বাড়িতে জিন আছে, এখনো কি আছে? কিছু জিনিস তো বাবাই থাকে, এরা বান্ধা পড়ে যায়, বাড়ি ছেড়ে চাইলেও যায় না। অতসী রোগ গিলে সায়ানের দিকে ফেলফেলি তাকিয়ে রইলো। খাওয়া দাওয়া শেষে সায়ান অতসীকে জোর করে নদীর পাড়ে নিয়ে যায়। আমি সাঁতার জানি না মিস্টার মাহমুদ, প্লিজ, ভয় লাগে। আমি তো আছি। পানির স্রোত দেখুন, ভেসে যাব তো। চুপ চুপ, একদম চুপ। না, প্লিজ। এসো, না হলে রাতে জিন আসলে আমাকে ডাকতে পারবে না। এবার অতসী চুপচাপ পানিতে নামে। সায়ানের 2 হাত অতসীকে জাপটে ধরে আছে। অতসী এখনো চোখ বন্ধ। মনে হচ্ছে এই পায়ে বুঝি সাপ পেঁচিয়ে ধরবে। সায়ান ধীরে ধীরে আরেকটু গভীর পানিতে যাচ্ছিল। হঠাৎ অতসী সায়ানকে বলল, মিস্টার মাহমুদ, আমাকে একটু উঁচু করবেন? সায়ান কোমর ধরে উঁচু করায় অতসী 2 হাত রেখে সায়ানের কাঁধে। হঠাৎ অতসীর কি হলো সে নিজেও জানে না, কিন্তু এক সুপ্ত ইচ্ছে যেন পূর্ণতা পেতে চলেছে। ভর সামলে হঠাৎ নামালো এক পশলা বৃষ্টির মতো অবাধ্য চুমুতে ভরিয়ে দেয় সায়ানের গাল, কপাল এবং 2 চোখের পত্র পল্লব। মিসেস মাহমুদ, তুমি কি ডুব দিবে? হুম, চোখ খুলে তাকাও। না। এত কিসের লজ্জা? আমি তো। অথচ চুপচাপ 2 চোখ বন্ধ করে আছে। মনে হচ্ছে শ্বাস প্রশ্বাসের গতি কমিয়ে দিয়েছে। সায়ান তো মুসকি মুসকি হেসেই চলেছে। বেশ লাগছে অতসীর এমন ব্যবহারে। আচ্ছা, চোখ খুলতে হবে না, বি প্রিপেয়ার্ড। আমি তোমাকে নিয়ে ডুব দিচ্ছি। সায়ান একটু গভীর পানিতে যেতেই অতসী নিজেকে ছাড়িয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ে। আর যাই হোক, নদীর পানিতে সে ডুব দেবে না, বিশেষ করে এই পানির মৌসুমে। ছোটবেলা নাড়ুর থেকে শুনেছে, নদীতে যখন নতুন পানি আসে, পানির সাথে বিভিন্ন জীব জোনার আসে, চুল পেঁচানি আসে। চুল দিয়ে পেঁচানোর পর তারপর গভীর পানিতে নিয়ে উপরে ফেলে উপর করে মেরে রাখে। তাই তো একা একা কোনোদিন পানিতে নামতে নেই। কিন্তু অতসীর এসব ভাবনার মাঝে সায়ান এক ডুব দিয়েছে অতসীকে নিয়ে। ওঠার পর অতসী নিজেকে জোর করে ছাড়িয়ে পাড়ে উঠে আসে। মিসেস মাহমুদ, অ্যাটলিস্ট 3টে ডুব তো দিবে। দিলে কি হবে? গা ভর্তি গয়না আসবে না? আমি রূপবতী হব? তুমি কি ভয় পেয়েছো? কাঁপছো কেন? অতসী উত্তর দেয় না, বিড়বিড়িয়ে বলতে থাকে, যে বাড়িতে তেনারা বসবাস করে সে বাড়িতে পানিতে যখন তখন নামতে নেই।
তেনারা নানা রূপ ধরে। রিনাদের সাথে মশকরা করা মোটেও উচিত নয়। এটা আপনারা কি বুঝবেন? যেদিন একটা ছ্যাঁকা খাবেন সেদিন বুঝবেন। বাড়ি ফিরে অতসী হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে। সায়ান তখনও ফেরেনি। অতসী চাইছে সায়ান আসার আগেই দ্রুত বড়মার ঘরের দিকে চলে যেতে। আজকে কাণ্ডটাই না বাদিয়েছে। নাও এটা পড়ো, এটাতে বেশি ভালো লাগবে। আচমকা সায়ানের কথায় বেশ ঘাবড়ে গিয়েছে অতসী। অতসী চিন্তায় পড়ে গিয়েছে, এটা কি মিস্টার মেহমুদ নাকি? ফাঁকা ঢোক গিলল অতসী। চুপ করে চিমটি বসিয়ে দিল সায়ানের হাতে। কি করছো? না, শিওর হচ্ছিলাম। কি? কিছু না। অতসী কেন চিমটি কেটেছে বিষয়টা বুঝতে সায়ানের কয়েক সেকেন্ড লাগে না। বেশ শব্দ করে এসে উঠল। হাসি থামিয়ে হাতে রাখা অফ হোয়াইট কালারের কাতান শাড়ি এগিয়ে দিয়ে বলল, এটা পড়ো, তোমাকে মানাবে। অতসী সায়ানের দিকে তাকিয়ে বেখেয়ালি ভাবে বলল, যদি আমাকে কাজল পরতে হয় তোমার জন্য, চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধি ছিটাতে হয়, সবচেয়ে ভালো শাড়িটা যদি পরতে হয়, শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পরে সাজতে হয়, যদি তলপেটের মেদ, যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকাতে হয়, তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম নয় আমার। প্রেম হলে আমার যা কিছু এলোমেলো, যা কিছু খুঁত, যা কিছুই ভুলভাল অসুন্দর থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালোবাসবে। কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়? তো যে পুরুষ দেখি চারদিকে, কই প্রেমিক তো দেখি না। আজ এত রোমান্টিক রোমান্টিক আবহাওয়া, কি ব্যাপার মিসেস মাহমুদ? মানে? প্রেমিক, প্রেম কবিতা, তারপর নদীর পাড়ের। সায়ানের কথা শেষ করার পূর্বেই অতসী শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে সোজাসুজি বড়মার ঘরের দিকে যাচ্ছিল। ঠিক তখন কারোর সাথে ধাক্কা লাগে। দুজনেই পড়ে গিয়েছে। বেশ লেগেছে হাতে। অতসী উঠে পড়ে যাওয়া ব্যক্তির দিকে হাত বাড়িয়ে দিল। একটা মেয়ে, পরনে জিন্স, লেডিস টি শার্ট, বেশ ফিটিং কাপড় পরেছে, পায়ে হিল জুতো। অতসী হাত বাড়িয়ে মেয়েটিকে উঠিয়ে বলল, আমি দুঃখিত আপু, আমার জন্য। ইটস ওকে লেডি, দোষ দুজনের ছিল। বাই দ্য ওয়ে, আমি সাহারা। মিসেস অতসী মাহমুদ, ওয়াইফ অফ শায়ান মাহমুদ। পেছন থেকে উত্তর দেয় সায়ান। এগিয়ে এসে অতসীর ডান হাত ধরে। তুমি? ও, কংগ্রাচুলেশন, বিয়ে করেছো তাহলে? হ্যাঁ, কেমন আছো সায়রা বানু? এই, তোমাকে না বলেছি আমাকে এই নামে ডাকবে না? কত সুন্দর নাম, কেন যে পছন্দ করো না। আচ্ছা থাকো, পরে কথা হচ্ছে। বড়মা ডাকছে অতসীকে। অতসীকে নিয়ে সায়ান দ্রুত চলে আসে, কিন্তু অতসীর মনে হচ্ছিল একজোড়া চোখ তাকিয়ে আছে এদিকেই। বিয়ের কনেকে সাজানোর দায়িত্ব অতসীর উপর এসে পড়েছে। সবার ধারণা অতসী খুব সুন্দর করে সাজাতে পারে, কিন্তু এটা ভুল। সে নিজেই তো ভালোভাবে কাজল দিতে পারে না। মেকআপের সাথে সম্পর্ক দূর দূরান্তের। অতসী বিয়ের কনের হাতে মেহেদি পরিয়ে দিচ্ছিল। হঠাৎ সেখানে সাহারা এসে উপস্থিত। মেয়েটার ব্যবহার অতসীর কাছে ভালো লেগেছে। ড্রেস সেন্স হয়তো ওয়েস্টার্ন বা হতেও পারে, দেশের বাইরে থাকে। কথায় কথায় জানতে পারলো বড়মার নাতনি হয়। হ্যাঁ, দেশের বাইরে ছিল। তোমার নাম যেন কি? অতসী, রাইট? তোমাকে না শাড়িতে আন্টি আন্টি লাগে। উত্তরটা বিয়ের কনেই দিল। বিয়ের কনে শাড়ি পরলে সবাইকে বড় বড় লাগে, এটা জানো না? আহ, এমন জিনিস পরার কি দরকার যা পরলে বড় বড় লাগবে? তো সে কিছুই বললো না, চুপচাপ কাজে মন দিচ্ছিল। কিন্তু সাহারার কথায় পারল না। আমি বুঝি না, সায়ানের টেস্ট এতটা বাজে হলো কবে থেকে? তোমাকে পছন্দ করলো খুন হিসেবে? তোমার তো কোনো ক্লাস নেই, না আছে অন্য কিছু। কিভাবে এসব পড়ো? মনে হয় গরুকে ঘাস পাতা খেতে দিয়েছে, ঘাস পাতা সহ গরু বসে বসে খাচ্ছে। নো ম্যানার্স, নো ড্রেসিং সেন্স, নাথিং। ব্লাডি থার্ড ক্লাস পিপল। জি আপু, আমার কোনো বুদ্ধি নেই, তবে আমার এতটুকু বুদ্ধি আছে কোথায় কি পড়ে যেতে হয় অথবা কি বলতে হয়। শালীনতা বজায় রেখে সম্মান দিয়ে কথা বললে যদি থার্ড ক্লাস হতে হয়, তবে আমার কোনো আপত্তি নেই। অতসী খুব শান্ত গলায় উত্তর দিল। অতসী আর কোনো কথা না বলে চুপচাপ রুমে চলে আসে। এদিকে সায়ান অতসীকে খুঁজতে গিয়ে সবটা বিয়ের কনের থেকেই শোনে। এটা বুঝতে বাকি নেই সাহারা সায়ানকে পছন্দ করে, অতসীকে মেনে নিতে পারছে না। তাই তো কিভাবে অতসীকে অপদস্থ করা যায় সে উপায় খুঁজতে ব্যস্ত। কয়েকজন মেয়ের সাথে বসেছিল সাহারা।
প্ল্যান সিম্পল, অতসীকে অপমান করা। সায়ান ওদের দিকে এগিয়ে যাওয়ার সময় এটুকু শুনতে পায়, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বাঁধিব পরাণ। কাছে গিয়ে সায়ান বেশ চিৎকার করে বলতে শুরু করে, হ্যালো মিস অ্যাটেনশন সিকার, তুমি অতসীকে কি বলেছ? ঘাস পাতা খাওয়া গরু? যদি তাও হয় তাহলেও ও দেশি গরু, তোমার মতো অস্ট্রেলিয়ান গাই না, যার না আছে গুণ না আছে অন্য কিছু। জানো এ দেশে অস্ট্রেলিয়ান গরুর কদর নেই। শায়ান, কি বলছো এসব? আর ইউ ড্রাঙ্ক? নেশা করেছো নাকি? নেশা আমি করব কেন? নেশা করা তো তোমার কাজ। তুমি মনে হয় প্রতিদিন নেশা করো, তাই তো তোমার মুখে সব সময় উইড, ড্রিঙ্কস এসব শোনা যায়। হিউ, তুমি কি আমাকে অপমান করছো? আমি কেন নেশা করব? যে ব্যক্তি যেমন অন্যকে তেমন ভাবে। তুমি নেশা সম্পর্কে জানো বলেই, নেশা করো বলেই অন্যকে সবসময় বলো। তোমার বউকে আমি কি বলেছি না জেনেই তুমি আমাকে এভাবে বলতে পারো না। ওই মেয়েটা আমাকে যে বলেছে আমার শালীনতা নেই সে বেলায়। কান্না করতে করতে কথাগুলো বলল। ভুল কি বলেছে? এটা গ্রাম, এখানে এইভাবে কেউ চলে না। সামান্য পয়েন্ট বোঝো না? এবার কিন্তু তুমিও আমাকে ইনসাল্ট করছো। ও রিয়েলি? নিজেকে আর কিভাবে ভিকটিম প্রমাণ করবে? একদিকে না হয় একদিকে নিজেকে আমি ভিকটিম প্রমাণ করে ছাড়ব, এই মনোভাবে চলো, তাই না? মানব সমাজে বাস করি আমরা। কিছু মানুষ তোমাকে খোসামত করলেও সত্যটা অনেকেই জানে, কিন্তু কেউ বলে না। কারণ জানো কি, সবাই তোমার মতো অ্যাটেনশন সিকার না, তাই তোমার চালচলন বা পোশাক নিয়ে কিছু বলে না। বললে তুমি তাদের অপমান করো, কিন্তু বাস্তবতা। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না, তাই তো? তুমি আমার বান্ধবীদেরকে জিজ্ঞেস করো, ওরা বলবে তোমাকে তোমার বউ কেমন মেয়ে। কুকুরের কাজ দল বেঁধে চলা, কিন্তু সিংহ একাই চলে, এটা মনে রাখবে। তোমার কুকুরের পাল তোমার মতোই ঘেউ ঘেউ করবে, আমি জানি। আর কি বলছিলে? বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বধিব পরাণ। বাহ, আমার প্রাণ বধিবে? এতই সহজ? আমি কি পড়তে পারি আশা রাখছি উত্তর পেয়ে গেছো। আমার সাথে লাগতে শোনা। খুব শান্ত স্বভাবের মানুষ, রেগে গেলে কি করে এর ধারণা তোমার নেই। নেক্সট টাইম অতসীর থেকে দূরে থাকবে। 10 ঘর পরে কোনো কাহিনী হলো, সেই কাহিনী নিজের মধ্যে টেনে নিজেকে এভাবে অ্যাটেনশন দিতে যেও না। তোমাকে আমার আগে থেকে ভালো লাগে না। আমি এতটা বোকা না যে আজকে তোমার কোনো প্ল্যানে আমি ফেঁসে যাব। ছোট বয়সে যখন তোমার চক্রান্ত থেকে বেঁচেছিলাম। এটা আবার কি? নারীর বড় সম্পদ নারীর সম্মান। এভাবে ঠুনকো করে দিও না যাতে কেউ সম্মান না করে। ভালো থেকো। সায়ান অপেক্ষা করে না, এই মেয়েকে হারে হারে চেনে সায়ান। তখন সায়ানের বয়স 18 আর সাহারা 14 কি 15। সাহারার নিজের মনের কথা জানায়, কিন্তু সায়ান না করে দেয়। একদিন রাতে সায়ান ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে ওর বিছানায় অর্ধনগ্ন অবস্থায় শুয়ে আছে সাহারা। সে রাতে বুদ্ধি করে মায়ের ঘরে চলে যায় সায়ান, তাই সফল হতে পারেনি সাহারা। এই বাড়িতে ঘটিয়েছিল এত জঘন্য কাজ সাহারা। রুমে এসে থপ করে অতসীর পাশে শুয়ে পড়ল সায়ান। রাগে গা জ্বলে যাচ্ছে, কিন্তু অতসীর দিকে সেদিকে খেয়াল নেই। দৃষ্টি বাহিরে। উঠে টেবিলের উপর থেকে পেয়ারা দুটো এনে অতসীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, মিসেস মাহমুদ, পেয়ারা খেলে কেউ প্রেগনেন্ট হয়ে যায় না, তুমি খেতে পারো। এত চিন্তার মতো কিছুই হয়নি। অতসী উঠে বসে পেয়ারা হাতে নিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, অনামিকা আপু সুস্থ হয়ে গেলেও কি আপনি আমাকে এইভাবে কেয়ার করবেন নাকি চলে যেতে বলবেন? এমন প্রশ্ন সায়ান কিছু মুহূর্ত নীরব দৃষ্টি তাকিয়েছিল অতসীর দিকে। মুচকি হেসে অতসীর পাশে বসে 2 হাতের মধ্যে আবদ্ধ করে নেয় অতসীর বাঁ হাত। জিজ্ঞেস করে, আজকে হঠাৎ এমন প্রশ্ন? সাহারাকে বলা প্রতিটি কথা আমি শুনেছি। আপনি নিজেই যেখানে আমাকে সম্মান করেন না, সেখানে অন্য কে কি বললো এই নিয়ে অবশ্যই আপনার চিন্তার বিষয় হওয়ার কথা না। মানে? আপনি তো আমাকে আপুর জন্য বিয়ে করেছেন, তার দেখাশোনা করার জন্য। মনে পড়ে আপুর পাশে ঘুমিয়েছিলাম বলে আপনি আমাকে কত কথা শুনিয়েছিলেন। হ্যাঁ, সব মনে আছে। আপনি তো আপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন, তবে এখন একসাথে কি দুজন মানুষকে ভালোবাসা যায়? অনামিকার প্রতি আমার ফিলিংস কখনো ভালোবাসা ছিল কিনা আমি জানি না, তবে এটা সত্য, আমি তোমাকে ভালোবাসি। মানে? শুরু থেকে ভালোবাসি। কিছু না। আচ্ছা, তুমিও তো দিহানকে ভালোবাসতে,
ইচ্ছে করে না ওর কাছে চলে যেতে? দিহানের ভালোবাসার থেকেও আমি রাইমাকে বেশি ভালোবাসি। আমার প্রতি তোমার অনেক রাগ, তাই না? রাগ, হিংসে, জেদ মানুষকে পশু বানিয়ে দেয়। আমি মানুষ, এসব আমার না থাকাটাই শ্রেয়। সায়ান বুঝতে পারে অতসী তাকে উদ্দেশ্য করে এসে বলল, কারণ সায়ানের ব্যবহার সত্যি পশুর থেকে জঘন্য ছিল। হয়তো তোমার আমার অতীত এর জন্য দায়ী। আমার আপনার এমন কোনো অতীত নেই মিস্টার মাহমুদ, যে অতীতের জন্য আপনি এইভাবে আমার থেকে সব কেড়ে নিয়েছেন। সব ক্ষতিপূরণ কি আমার ভালোবাসা দিয়েও পূর্ণ হবে না? ভালোবাসা সে তো আমার একার ভাগ নয়। আপু সুস্থ হলে আমায় চলে যেতে হবে, কে বলেছে? এটাই বাস্তব। কথা দিচ্ছি সবসময় তোমার বিপদে ঢাল হয়ে দাঁড়াবো। আর আপু মেনে নেবে আমায়? হয়তো, হয়তো না। তবু আমি তোমাকে ছাড়তে পারবো না। অনামিকা যদি ডিভোর্স চাই আমি দিয়ে দিব, কেননা শুধুমাত্র আমাদের বিয়ে রেজিস্ট্রেশন হয়েছিল, মোট কথা কাবিন হলেও বিয়ে বাতিল করা যায়। বোন হয়ে বোনের সংসার ভাঙবো? স্বামী সংসার দিয়ে দিবে? আমার কিছু দিতে হবে না, সময় হলে আপনারা কেড়েই নিবেন। কথা শেষে অতসী জানালার পাশে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর বরযাত্রী আসবে, শেষ প্রস্তুতি নিচ্ছে সবাই। চারদিকে মরিচবাতির আলোর ঝলকানি। মেয়েটা হাজারো স্বপ্ন গায়ে হলুদের গন্ধ নিয়ে অপেক্ষা করছে। অতসী স্বপ্ন দেখতে একদিন দিহান এভাবে এসে নিয়ে যাবে, কিন্তু যেদিন দিহানের জীবনে রাইমা চলে এসছে সেদিন থেকেই দিহানকে মনে করতে চায় না। অনেকদিন হলো মনেও পড়ে না। হয়তো মিস্টার মাহমুদ ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন মন মস্তিষ্কে। একটা মানুষ সব সময় তোমার আশেপাশে থাকলে মানুষটার প্রতি তোমার আবেগ, অনুভূতি, মায়া জন্মাবে। এটা হিউম্যান সাইকোলজি। তাই তো বলে কায়া দেখলে মায়া বাড়ে। সারাদিন বাইরে কাটিয়ে সবেমাত্র দিহান বাসায় ফিরেছে। বিছানা গায়ে দিতেই রাইমা চিৎকার করে উঠল। এসব কি? চিল্লাচ্ছ কেন? কি হয়েছে? ধাবে বেজে শরীর নিয়ে পায়ে জুতো পরে কেউ বিছানায় ঘুমায়? আমি ঘুমাই, তোমার সমস্যা? হ্যাঁ, কারণ পরিষ্কার তো আমাকে করতে হয় না। তো করো না, ঘুম পাড়তে রেখেছি। প্যান প্যান বাদ দিয়ে উঠুন, ফ্রেশ হয়ে আসুন, তোয়ালে পরে বের হবেন না। দিহান এই পর্যায়ে উঠে বসে ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মানে? আপনি তোয়ালে পরে বের হবেন না, তাই বলেছি। কেন, কন্ট্রোল হয় না বুঝি? হ্যাঁ তাই, এখন জলদি যান তো। দিহান ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো রাইমা হালকা জলপাই রঙের শাড়ি পরেছে, চুলগুলো ছাড়া হালকা সাজগোজ। দিহানকে দেখে দিহানের দিকে পাঞ্জাবি বাড়িয়ে দিল রাইমা। কোথায় গেছো তুমি? আমি না, আমরা। নিন, পরে নিন। কোথায় যাব? বেড়াতে। আমার মোটেও এনার্জি নেই ড্রাইভ করার মতো। আপনি কি রিক্সা চালক? আপনি কেন চালাবেন? আমি রিক্সায় উঠি না। কেমন খোলামেলা, মনে হয় ঠাস করে পড়ে যাব। গেলে যাবেন, আর আমি আছি তো। এই যে শাড়ির আঁচল, বেঁধে রাখবো আপনাকে, পড়তে দেব না। রাইমার কথায় না পেরে দিহান বেরিয়ে আসে। আজ পুরো শহর ঘুরবে রিক্সায়। মুক্ত বাতাসে কিছুক্ষণ বিচরণ করলে ক্ষতি কি? পরের সেখানে বলি বেশ তো বলছো। কেমন আছে তোমার বান্ধবী? দিহানের এমন প্রশ্ন হয়তো রাইমার চমকানো উচিত ছিল, তবে খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, ভালো। ওর তো ফোন নেই, যোগাযোগ হলো কিভাবে? আপনার বন্ধুর নাম্বার দিয়ে। কেমন আছে আমার লেডি? শায়ান কি এখনো মারে? খুব নির্লিপ্ত ভাষায় জিজ্ঞেস করলো দিহান। ভালো আছে না, এখন স্বাভাবিক সব। কিছু বলেছে? অনামিকা সুস্থ হলে কি করবে একবার ভেবে দেখেছেন? কেন পড়ে আছে? আর যাই করুক আপনার কাছে ফিরবে না। হয়তো গলায় কলসি বেঁধে নদীতে লাফ দেবে, তবুও ফিরবে না। কারণ আমি আমার সংসার সে নষ্ট করবে না। আমি আপনার লেডির জায়গা নয়, আপনার জীবনে রাইমার জায়গা চাইছি। একটু সাহায্য করুন, কারণ আমার হাসি কান্নার মাঝেও আপনার লেডি নিজের অনুভূতি খুঁজে বেড়ায়। আমাকে কিছু সময় দাও। আমি যে প্রতিজ্ঞাবদ্ধ, অবশ্যই তোমাকে অধিকার দিব, কিন্তু প্লিজ আশা করি বুঝবে। রাইমা কথা না বেরিয়ে নিজ থেকে দিহানের হাত খুব শক্ত করে ধরে কাঁধে মাথা এলিয়ে দিল। হোক না দেরি, তবুও মানুষটাকে ছাড়া যে এখন চলছেই না। অধিকার মাঝে মধ্যে আদায় করে নিতে হয়। কে আগে এগিয়ে আসবে এইভাবে কুয়াশার আড়ালে সূর্যকে তো প্রত্যাখ্যান করা যায় না। বিয়ে বাড়ির সব কাজ সবে মাত্র অতসী বিছানায় গায়ে এলিয়ে দিয়েছে শেষ করেই। সায়ান ব্যস্ত অতসীর হাত নিয়ে আঁকিবুকি করতে। আচ্ছা, মেয়েদের হাত এত নরম হয় কেন? মমতাময়ীর হাত? কে বলেছে মমতাময়ীর হাত? এগুলো রাক্ষসীর হাত। এত বড় বড় নখ। মনে মনে কথাগুলো বলেই মুচকি হাসল সায়ান। ইতিমধ্যেই অতসী তখন গভীর ঘুমে। বেড সুইচ টিপে লাইটস অফ করে দিল সায়ান। তেনাদের ভয়ে তো অতসী আগে থেকেই কাছাকাছি। খুব দ্রুত ঘুমের সাগরে ডুব দিল সায়ান।
রাত তখন বেশ, বারবার কল আসছে সায়ানের ফোনে। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে ইফাত কল দিয়েছে। ইফু বল। তুই কি এখন আসতে পারবি? কেন? অনামিকার অবস্থা ভালো না, রেসপন্স খুব কম, মনে হচ্ছে অ্যাটাক হয়েছে। আমি ওকে হসপিটালাইজ করেছি, যে কোনো কিছু হতে পারে, পারলে জলদি আয়। আকাশে মেঘ জমতে শুরু করেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নামবে। সায়ানের বুকে চুপটি মেরে ঘুমিয়ে আছে অতসী, কিন্তু সায়ান তখন ইফাতের সাথে কথা বলতে ব্যস্ত। এত রাতে অতসীকে নিয়ে ফিরে যাওয়া বোধহয় সম্ভব না। তাছাড়া এলাকায় পানি দিন দিন বাড়ছে, যেতে হলো নদীর ধারে রাস্তা দিয়ে যেতে হবে। আল্লাহ না করুক যদি কিছু হয়। সায়ান একা থাকলে হয়তো বেরিয়ে যেত, কিন্তু অতসীর জন্য মোটেও রিস্ক নিতে যাচ্ছে না। এদিকে অনামিকার জন্য খারাপ লাগছে, মেয়েটা খুব ছোট বয়সে সব হারিয়েছে, কিন্তু অনামিকা অতসী দুজনের কথা একত্রে মনে হলে একটা ধোঁয়াশার সৃষ্টি করে। দুটো মেয়েকে খুব কাছ থেকে দেখেছে, কিন্তু অনামিকার বর্ণনা অতসীকে আজ অব্দি সায়ান খুঁজে পায়নি। সবেমাত্র চোখ লেগেছিল সায়ানের, 7 ভেবে পুরো রাত ঘুমোতে পারেনি, নিজেকে বড্ড স্বার্থপর মনে হচ্ছে। এক জঘন্য খেলায় মেতে উঠেছিল। অতসীর প্রতি রাগ, জেদ, অনামিকাকে বিয়ে, অ্যাক্সিডেন্টে পুরো বিষয় অতসীর দোষ ধরা, ধ্যান থেকে অতসীকে আলাদা, তারপর অতসীকে বিয়ে। সবটা জঘন্য খেলা ছিল, কিন্তু এর মধ্যে একটা সত্যি ছিল। সত্যিটা হলো অতসীকে সায়ান ভালোবাসে, যতটা ভালোবাসা যায় তার থেকে বেশি ভালোবাসে। অতসীর হাত সায়ানের বুক থেকে সরাতেই সায়ান খুব শক্ত করে ধরে ফেললো। অতসী চোখ করে তাকিয়ে সায়ানকে এক পলক তাকালো, দেখলো সায়ান কিছু না বলে খুব গভীরভাবে অতসীর কপালে চুমু দিল, দুহাতে শক্ত করে জড়িয়ে রেখেছে। এই বুঝি হারিয়ে যাচ্ছে। অতসী নিজেকে ছাড়িয়ে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। সায়ান আজকে কোনো ফাজলাম করছে না, এটা অতসীর জন্য চিন্তার বিষয়। কারণ একজন মানুষ যখন অনবরত কাউকে জ্বালাতন করে আবার হুট করে জ্বালাতন বন্ধ করে দেয়, ঠিক তখন তুমি মানুষটা জ্বালানো প্রচন্ড রকম ভাবে অনুভব করবে। কেন চুপচাপ হয়ে আছে কারণ জানতে চাইবে, কিন্তু পারবে না। অস্বস্তিতে পার হবে সময়। ঠিক এমন হচ্ছে অতসীর। খুব দ্রুত সায়ান অতসীকে তৈরি হতে বলে বেরিয়ে যায়। ফিরে আসার সময় বড় মা অতসীর হাতে একজোড়া বালা পরিয়ে দিয়ে বলেন, এটা আমার ছিল, এর বয়স 200 বছরের বেশি হবে। আমিও উপহার পেয়েছিলাম, সাথে একটি কথা, সম্পর্কের মান অভিমান স্বাভাবিক, যদি কখনো খুব অভিমান হয় তখন কিছুটা দূরে সরে গিয়ে নিজেকে সময় দিও, সম্পর্ককে সময় দিও, কিন্তু কখনো ছেড়ে যাওয়ার কথা ভেবো না। সকাল থেকে রাইমা বেশ কয়েকবার বমি করেছে, কপালে ভাঁজ ফেলে ভ্রু কুচকে তাকিয়ে আছে দিহান। প্রথমে যা মনে হচ্ছে, যদি এমন হয় সম্পর্কে এখনো এতটা মজবুত হয়নি, এক রাতের ভুলকে সারা জীবনে এই মেয়েকে কষ্ট দেবে, ভাবতে গলা শুকিয়ে আসছে দিহানের। কথা না বাড়িয়ে রাইমাকে নিয়ে হসপিটালে ছুটলো দিহান। রাতে অনামিকাকে অ্যাডমিট করানো হয়েছে, অতসীর মা সাথেই আছে। অতসীর বাবা 40 দিনের জন্য কোনো এক মসজিদে জামাতে গিয়েছে, ওনাকে জানানোর সুযোগ হয়নি। সায়ান অতসীরা হসপিটালের সামনে। অতসীর চোখে মুখে এখন চিন্তার ছাপ ফুটে উঠেছে। সকাল থেকে মনে কুটাই ছিল, কিন্তু অতসী মনে করেছিল সায়ান চুপচাপ, তাই এমন লাগছে। লিফটে উঠে পরিচিত 6 তলার জন্য বাটন প্রেস করলো সায়ান। অতসী খুব শক্ত করে ওর হাত ধরে আছে। সায়ান বেরিয়ে যাওয়ার আগে শুধু রে বলল, অতসী, যাই হোক না কেন কখনোই হাত ছাড়ার চেষ্টা করো না। অনামিকার কাছে যাওয়ার অনুমতি নেই, তবে দূর থেকে যতটা দেখা যাচ্ছে অনামিকাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ইভেন্টের সাথে কথা বলতে বলতে জানতে পারলো অ্যাক্সিডেন্টে ব্রেন অনেকটা ক্ষতির শিকার হয়েছে, ইদানিং ইমপ্রুভ করছিল, কিন্তু কাল একটা মাইন্ড অ্যাটাক হয়েছে। এটা খুব খারাপভাবে ব্রেনে ইফেক্ট করেছে। শ্বাস চলছে, কিন্তু নিজ থেকে নেওয়ার ক্ষমতা অনামিকার নেই। অতসী এতক্ষণ দাঁড়িয়ে আইসিইউ এর বাইরে দাঁড়িয়ে অনামিকাকে দেখছিল। ইফাত শুধু সায়ানকে যাওয়ার পারমিশন দিয়েছে। অতসী অনামিকাকে এই অবস্থা দেখলে কান্না করবে, হয়তো ভয় পাবে, তাই অতসীকে যেতে দিচ্ছে না। হঠাৎ অতসী চিৎকার করে কান্না করতে লাগলো। ইফাত কান্নারত অতসীকে ক্যাবিনে নিয়ে গিয়ে বসিয়ে পানি এগিয়ে দিল। অতসী, শান্ত হও, তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে, আপুরে কান্না করিস না। অতসী টেবিলে মাথা রেখে কান্না করেই চলেছে। আরো দুটো মানুষ সেখানে ছিল। অতসীর জন্য এই দুটো মানুষ যে কাঁদতে পারে। মাথায় কারো স্পর্শ পাওয়াতে চোখ তুলে থাকে অতসী। রাইমাকে দেখতে পেয়ে জড়িয়ে কাঁদতে থাকে। কান্নার বেগ বেড়েই চলেছে। অতসীর হঠাৎ কান্নায় রাইমা নিজেও কাঁদছে। জানিস তো রাই, আমি না খুব স্বার্থপর রে। কাল আমি কি চিন্তা করেছি জানিস? আমি চিন্তা করেছিলাম আপু যদি আর ঠিক না হতো। আজকে দেখ বাবা, সত্যি বল আমি খুব খারাপ রে, আমার জন্যই এত কিছু হয়। অতসীর কান্নায় হিসকে উঠে গেছে। ইফাত রাইমা থামানোর চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। একসময় দিহান এসে রাইমার থেকে অতসীকে ছাড়িয়ে নিয়ে অতসীর দুহাত ধরে হাঁটুতে ভর দিয়ে মাটিতে বসে, শক্ত করে দুহাত ধরে বলতে থাকে, মাই লেডি, কান্না করো না প্লিজ, সহ্য হচ্ছে না, তোমার চাইতে কিছুই হয়নি, প্লিজ শান্ত হও। অতসী আলোর বেগে হাত ছাড়িয়ে নেয়। এত জোরে টান দেয়াতে বড় মায়ের দেয়া হাতের বালায় লেগে অতসীর হাত খানিকটা কেটেছে। সেদিকে খেয়াল না করে বলতে থাকে, কষ্ট, সহ্য, এসব কোথায় ছিল? দিহান যখন রাইমাকে বিয়ে করলেন তখন আমার কথা মনে হয়নি?
না, আমি তো খারাপ মেয়ে, লোভী মেয়ে। আজ আমার জন্য আপনার কষ্ট হওয়ার কোনো মানেই হয় না। যদি সত্যিই ভালোবাসতেন তবে আমার জন্য অপেক্ষা করতেন, জানতে চাইতেন কি হয়েছে। না, আপনি করেননি এমন। আপনি আমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে এনেছেন। যখন সবটা জানলেন তখন বললেন আমাকে নিয়ে চলে যাবেন।